পাঠাইছো তোমরা? কেন কইছো আমি শালিমা? গরিব ঘরের রাজপুত্র এপিসোডের গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে গত 29 এবং নবগত 30 পর্ব। আজকের এই ভিডিওটিতে আমি এই দুইটি পর্ব নিয়ে আলোচনা করতেছি। যারা যারা এখন পর্যন্ত এই পর্বগুলো দেখেননি তারা এই পর্ব দুইটি কিভাবে দেখতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন, কেননা আমরাই সর্বপ্রথম আপনাদের মাঝে পর্বগুলো উপস্থাপন করে থাকি। কোন কোন পর্বে কি হতে চলছে এবং পর্বগুলো কিভাবে দেখতে পারবেন সবার আগে সেই বিষয়গুলো আপনারা জানার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট থাকছে, আপনারা কোন কোন জায়গা থেকে, মূলত যারা দেশের বাইরে রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন দেশ থেকে এই ভিডিওটি দেখতেছেন। তবে দেশের মধ্যে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কোন জায়গা থেকে, কোন বিভাগ এবং জেলা থেকে এই ভিডিওগুলো দেখতেছেন সেটা কিন্তু ঝটপট কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে এখন শুরু করা যাক মূল ভিডিওটি। আমরা ইতিপূর্বে গত 28 পর্ব কিন্তু জনসম্মুখে সবাই দেখেছি, তবে এখনো কিন্তু অনেকেই গত 29 নম্বর পর্ব দেখতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। আমরা কিন্তু যারা ইউটিউবিং করি তারা অবশ্যই এই ভিডিওটি দেখেছি, বিশেষ করে কারুহিম চ্যানেলে আপলোড হওয়ার আগেই কিন্তু একটি পেইড ভার্সনে এগুলো প্রকাশ পায়। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনারা কি করলে কিন্তু এই ভিডিওটি দেখতে পারবেন সেটার পূর্ণাঙ্গ একটি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা অবগত আছেন এই পর্বগুলো মূলত গরিব ঘরের রাজপুত্র যে পর্বগুলো হচ্ছে এই পর্বগুলো প্রথম থেকে এ পর্যন্ত কারুহিম চ্যানেলে প্রায় 28টি পর্ব রয়েছে। প্রত্যেকটি পর্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব, মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে। তাই যারা যারা এই পর্বগুলো দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য শুভ কামনা রইল। আমরা প্রতিনিয়ত এই পর্বগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। যাদের পর্বগুলো ভালো লাগবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ভীষণভাবে লক্ষ্য করেছি গত 29 পর্বে বিশেষ করে রাতুল এবং অনিকের মধ্যে যে একটি দুষ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে মেঘলা তার অর্থনৈতিক সক্ষমতা কিভাবে বৃদ্ধি করলেন সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাঝে বিশেষ অঙ্গনে ফুটে উঠেছে। আমরা দেখতে পেরেছি যে গত 29 পর্বে রাতুল অনিকের সঙ্গে একটি যুদ্ধক্ষেত্রে নেমেছেন। মূলত ইতিপূর্বে যে যুদ্ধটি ছিল, বিশেষ করে মেঘলা এবং রাতুলের মধ্যে যে একটি যুদ্ধ ছিল সেই যুদ্ধটি শেষ পর্যন্ত গড়ে গিয়েছে অনিকের মধ্যে। যেহেতু অনিক এবং মেঘলার যে পুরনো একটি ভালোবাসা ছিল সেই ভালোবাসাটি আবারও ফুটে উঠেছে, যার ফলে শেষ পর্যন্ত গভীরভাবে এই বিষয়টির একটি ষড়যন্ত্র উঠে আসে। যদিও রাতুল ষড়যন্ত্রের জাল নতুনভাবে বুনিয়েছেন, তবে তিনি কোনোভাবেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারেনি। এটা অত্যন্ত তার জন্য দুঃখজনক বিষয়। তবে আপনারা কিভাবে সেই পর্বগুলো দেখতে পারবেন এবং এই পর্বগুলোতে কোন বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। তবে আমি ভিডিওটির প্রথমে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি গত 29 পর্বে এবং নবগত 30 পর্বে কি বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলো জানিয়ে দিতেছি। তবে এই পর্বগুলো কিভাবে দেখতে পারবেন সেটা ভিডিওটির শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখেছি যে গত 28 পর্বে রাতুল এবং অনিকের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না, তবে এদের সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল। তবে যেহেতু মেঘলা এবং রাতুলের পরিস্থিতি বেগতিক দিকে চলে যাচ্ছে, বিশেষ করে মেঘলা তার অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছেন, শালিমা গ্রুপের মালিকানা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো ভালো চোখে দেখতে পারেনি অনিক, যার ফলে শেষ পর্যন্ত তিনি চাচ্ছিলেন না কোনোভাবে এর একটা হিতে বিপরীত হোক। বিশেষ করে শালিমা গ্রুপের বর্তমান যাকে চেয়ারম্যান করানো হয়েছে সেই মেয়েটিও কিন্তু খুব একটা সৎ আচরণে নেই, কেননা তিনি আমরা যতটুকু জানতে পেরেছি তিনি অর্থ লিপসে পরে অর্থ কিভাবে পাচার করার সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে বর্তমান যে ম্যানেজার আছেন
এবং অন্যান্য যারা সদস্য আছেন তারা, এবং বিশেষ করে আমরা আলতাফ সাহেবের শনিপুঞ্জ যে নিখুঁত যে চরিত্রটি দেখতে পেরেছি, এই চরিত্রে তিনি অত্যন্ত শত শত কোটি টাকা বিল্ডার্সের মালিক থেকে তিনি বুনে গিয়েছেন। তবে এই বিষয়টিও একটি কোম্পানির বড় ধাক্কা হিসাবে আমরা লক্ষ্য করছি। তবে এটার যে একটা চূড়ান্ত বৈপরীত্য আছে সেটা নিয়েও কিন্তু আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, এটার কিভাবে সমাধান করা যায় এবং এটার সমাধান করতে গেলে কিভাবে এটাকে পরবর্তীতে আরো বেশি পরিক্রমণ করা যায় সেই বিষয়গুলো আমরা দেখতে পেরেছি। আমরা এরই মধ্যে আরো একটি জিনিস দেখতে পেরেছি, সেটার মধ্যে হচ্ছে শত শত কোটি টাকা শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে যে এক প্রকার চরম অপমানিত এবং ধাক্কা দিয়ে যে মেয়েটিকে নামিয়ে দেওয়া হয়েছে, যা আসল যে একটি চরিত্র, বিশেষ করে মেঘলা, সে মেঘলাকে যে নামিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টিকে কিন্তু সাধারণ জনগণেরা খুব ভালো চোখে দেখেনি। যদিও সেটা নাটকের একটি স্ক্রিপ্ট ছিল, তবে সাধারণ জনগণের মনের মধ্যে একটি যে ক্ষিপ্ততা তৈরি হয়েছে এবং নাটকের প্রতি আরো জোর উঠে এসেছে, সেই বিষয়টি কিন্তু পরিচালক ভালোভাবে বুঝতে পেরেছে, যার ফলে কিন্তু তিনি ধীর গতিতে সকল নাটক উপস্থাপন করে যাচ্ছেন। তার যে নাটকগুলো উপস্থাপন করে যাচ্ছেন তা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল এবং আলোচ্যবহুল। আমরা এই নাটকগুলোর পরিক্রমায় এবং বিভিন্ন উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করায় বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারিনি। তবে আমরা ইতিপূর্বের নাটকে আরো একটি বিষয় সম্পর্কে জানতে অবগত হয়েছিলাম, যেখানে মেঘলা তার যে পালিত বাবা মা রয়েছে, সেই বাবা মা তার জীবনকে ধ্বংস করেছে বলা যায়। কেননা তারা পালিত বাবা মা নিজের আপন সন্তানের পরিচয় দেওয়ার বিষয়টিকে খুবই ন্যাক্কারজনক একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে। তার আসল বাবা মা হিসাবে তারা পরিচয় দেওয়ার ফলে কিন্তু শেষ পর্যন্ত মেঘলা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছেন। তাকে সেই পরিচয়টাই যখন জনসম্মুখে আসে তখনই কিন্তু আমরা দেখতে পেরেছি যে শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে তাকে ঘাট ধাক্কা দিয়ে অপমানিত করে বের করে দেওয়া হয়। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় ছিল। তার বাবা মাও কিন্তু পালক বাবা মা হয়ে কিছু টাকা সামান্য লোভে বেইমানি করেছেন। তবে এই বিষয়টিও যে টাকার লোভ দেখিয়ে করা হয়েছে সেটাও কিন্তু নয়, কেননা যদিও তিনি কুড়িয়ে পেয়েছেন সন্তানকে, তবে টাকার লোভের সাথে সাথে তার জীবনের একটি ভয়, এবং যে মেয়েটিকে তিনি মানুষ করেছেন সেটাকে নিজের মেয়ের মতো করে তো করা হয়েছে, যার ফলে শেষ পর্যন্ত সেই মেয়েটির মৃত্যুর ভয়েও এই বিষয়টি করতে তিনি বাধ্য হয়। শেষ পর্যন্ত আমরা গত 29 পর্বে আরো একটি বিষয় দেখতে পেরেছি, সেখানে হচ্ছে ডিএনএ টেস্ট। মূলত মেঘলা তার পালিত বাবা মায়ের ডিএনএ টেস্ট এবং তার নিজের ডিএনএ টেস্ট করার মাধ্যমে তিনি পুরোপুরি নিশ্চিত হয়েছেন যে এটা আসলেই পালিত বাবা মা, তার ডিএনএ টেস্টের সঙ্গে কোনোভাবেই মিল নেই। যার ফলে বিষয়টি যখন আইনজীবীর কাছে উপস্থাপন করা হয়, আইনজীবী বলেন এটা অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া, যেহেতু তাদের পালিত বাবা মা, কিন্তু সে বাবা মা ডিএনএ টেস্ট একই থাকবে না সেটাই তো স্বাভাবিক। তবে যদি সেটা একই থাকতো সেটাকে ভুল প্রমাণ করা হতো, কেননা বর্তমান যে টেকনিক্যাল পরিস্থিতি রয়েছে সেটা অত্যন্ত নিখুঁতভাবে করা হয়। তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে এই বিষয়টি যে একটা সুনিপুণ নিখুঁতভাবে করা হচ্ছে, সেটার মধ্যে ডিএনএ টেস্ট ঘোলাটে আকার ধারণ করেছে। এই ডিএনএ টেস্ট করার ফলে শেষ পর্যন্ত শত শত কোটি টাকার যে মালিক ছিলেন, সেই মালিক হিসেবে তিনি নামমাত্র শালিমা বিল্ডার্সের যে একটি মেয়েকে বসিয়ে রাখা হয়েছে, সেই মেয়েটিকে অপসারণ করতে বাধ্য হয় এবং তিনি সফলভাবে সেই মেয়েটিকে অপসারণ করতে পারে। যদিও সেটা 29 নম্বর পর্বে অপসারণ করা হয়নি, তবে 30 পর্বে কিন্তু আমরা দেখতে পেরেছি সেই মেয়েটিকে অপসারণ করা হয়েছে এবং সেই মেয়েটিকে একই পরিধি হিসেবে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এটা অত্যন্ত অপমানিত একটি বোধ বিষয় থাকলেও সব থেকে দুঃখের বিষয় হচ্ছে মেঘলার সাথে যে অমানবিক আচরণ করা হয়েছে এবং মানসিকভাবে তাকে যে আঘাত করা হয়েছে, এটা কিন্তু অত্যন্ত ধৈর্যহীন একটি কাজ ছিল। তবে তিনি ধৈর্যের সঙ্গে রাতুলের সঙ্গে একটি দ্বন্দ্বকে খুব একটা প্রভাব না খাটিয়ে চূড়ান্তভাবে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু সমাধান করেছেন। বিশেষ করে নতুন যে অ্যাডভোকেট ধরা হয়েছে, সেই অ্যাডভোকেট থেকেও কিন্তু একটা আমরা দেখতে পেরেছি ফয়দা লুটানোর পরিক্রমায় ছিল রাতুল। অত্যন্ত
চালাক এবং চতুর থাকায় তিনি ফায়দা লুটানোর জন্য বিশেষ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন এবং তিনি চরমভাবে মেঘলাকে মানসিক অশান্তিতে রাখার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই জীর্ণ ভাঙ্গা চেহারা বস্তিতে ফিরে আসে, যেখান থেকে একদিন শাকের চৌধুরী তাকে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই শাকের চৌধুরীর যে একটি আসল মেয়ে ছিল সেটা হচ্ছে মেঘলা। মেঘলার নামেই কিন্তু শেষ পর্যন্ত সেই শাকের চৌধুরীর বিষয়টিকে উপস্থাপন করা হয়। তবে এই বিষয়টিও তিনি উপস্থাপন করতে দেননি, বিশেষ করে মেঘলাকে সেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক হিসাবে মেনে নিতে পারেনি রাতুল, যার ফলে শেষ পর্যন্ত তিনি সেই মেঘলাকে সেখান থেকে মূলত রাজপ্রাসাদ থেকে ফিরিয়ে আনার জন্য চক্রান্তের জাল ধরে। তবে এই বেঈমান রাতুলকে স্পষ্টভাবে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যার ফলে শেষ পর্যন্ত তিনি ষড়যন্ত্রের শেষ অবধি চলতে পারেনি, কেননা এই ষড়যন্ত্র যেহেতু মিথ্যা ছিল, যার ফলে শেষ পর্যন্ত সেই ষড়যন্ত্রকে তিনি কাজে লাগিয়ে সফলভাবে চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি করতে পারেনি। এটা বিধ্বংসী অ্যাকশনে নেমে পড়েন। তবে অনেকে খুব ভালো করে জানে যে রাতুল অত্যন্ত শক্তিশালী এবং চতুর লোক, যার ফলে তিনি ঠান্ডা মাথায় সেই কাজগুলো করে যাবেন, এটাও কিন্তু অনেকেই জানে। যদিও তিনি ঠান্ডা মাথায় সকল কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তবে এটা গোয়েন্দা তৎপরতা এবং জালের কট খোলার বিষয়টিও কিন্তু সহজ ছিল না। আমরা 30 পর্বের বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো সে পর্যন্ত অবশ্যই যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা পরবর্তীতে আরো নতুন নতুন এপিসোডগুলো আপনাদের মাঝে উপহার দিতে পারি। বিশেষ করে আমরা আগামী 30 পর্বের বিষয়বস্তু নিয়ে কিন্তু আপনাদের মাঝে বিশেষ কয়েকটি কাঁচা প্রমাণ তৈরি করেছি। এই প্রমাণগুলো যথেষ্ট ইতিবাচক ছিল। তবে সেই বর্তমান আমরা যতটুকু দেখেছি যে রাতুল অগাধ টাকা পয়সার মালিক হয়েছেন, যার ফলে তিনি দুই হাতেই টাকা উড়িয়ে যাচ্ছেন এবং মেঘলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী লটানোর জন্য অনেকের সঙ্গে আতাত করেছেন। এই আতাতগুলো অত্যন্ত শক্তিশালী ছিল এবং মেঘলাকে কিভাবে আবারও পরাশক্তি হিসেবে গঠন করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছেন। তবে শেষ পর্যন্ত এটার কোনো সমাধানে পৌঁছাতে পারেনি, কেননা এটা সম্পূর্ণ মিথ্যা একটি পরিস্থিতি ছিল, যার ফলে মিথ্যা পরিস্থিতিকে সামলিয়ে উঠতে যে ধরনের পর্যায়ক্রমে যে পরিস্থিতিগুলো উঠে এসেছে, সকল পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করতে সক্ষম ছিলেন মেঘলা। তাই আমরা এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অনেকটাই আশাবাদী যে তাদের মাঝে যে একটা গোপন আঁতাত ছিল, বিশেষ করে সাব্বির এবং বৃষ্টির যে বর্তমান গোপন আঁতাত তৈরি হয়েছে, সেই আঁতাতগুলো যাতে পরবর্তীতে আবার নতুনভাবে ফুটে না ওঠে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আমরা চাই যে গরিব ঘরের রাজপুত্র এপিসোডটি জনগণের অর্থনৈতিক অবস্থান নিয়েও আলোচনা করা হোক, কেননা আমরা 30 পর্বে যে বিষয়গুলো দেখতে পেয়েছি সেখানে ভয়ভীতির বিষয়গুলো কিন্তু চলে এসেছে, যেখানে বিল্ডার্স অফিসে মেঘলার বিরুদ্ধে যে মিথ্যা একটি সাক্ষী আনা হয়েছে, সেই সাক্ষী থেকেও মেঘলার উপর একটা চাপ সৃষ্টি করা হয়েছে। এই চাপ সৃষ্টি করার ফলে তিনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত শিকার হয়েছেন এবং তিনি প্রায় একটা ধ্বংসের দ্বারপ্রান্তে ছিলেন এবং তিনি মনে করেছিলেন যে যদি রাতুল তার বিরুদ্ধে আবারও নেমে পড়ে তাহলে কিন্তু সে কোনোভাবেই জয়ী হতে পারবেন না, কারণ এই বিষয়টিও কিন্তু অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া ছিল। এটার সমাধান করতে গেলে বিশেষ করে রাতুলের যে একটা নতুন যে জাল ছিল সেই জাল যাতে পরবর্তী আবার জটের আকারে না খোলে সেই বিষয়গুলো কিন্তু দেখার মতো ছিল। আমরা যতটুকু দেখতে পেরেছি যে একটি নতুন যে বৃদ্ধা মহিলাকে নিয়ে আসা হয়েছে গত 29 পর্বে, সেই মেঘলার নামেই কিন্তু তিনি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আমরা এই বিষয়গুলো কিন্তু দেখতে পেরেছিলাম। তবে সেই মেয়েটি বলেছে, সেই বুড়িটি মানে যে বয়স্ক মহিলাকে নিয়ে আসা হয়েছে, সে বলেছিলেন যে এ আসলেই কুড়িয়ে পাওয়া একটি মেয়ে, যাকে পালক হিসাবে লালন পালন করে আজকে একজন বস্তি থেকে শালিমা বিল্ডার্সের মালিক হয়েছেন। তবে এটা যদিও তিনি একজন পালক হিসেবে করা হয়েছে, তবে তার বর্তমান পরিচয় হিসেবে তার বাবা মা নিজের সন্তান হিসেবে দাবি করেছেন। তবে যখন ডিএনএ টেস্ট করা হলো, সেই ডিএনএ টেস্ট করার পরে কিন্তু তারা আবার সেই দাবিটি করতে পারেনি, কেননা
যে জিনিসগুলো জনসম্মুখে এসেছে সেই জিনিসগুলোর বৈপরীত্য নিয়ে কিন্তু আর আলোচনা করার কোনো প্রশ্নই আসে না। এতে করে তাদের মানহানির বিষয়গুলো উঠে আসে, যার ফলে শেষ পর্যন্ত আমরা এই বিষয়টি দেখতে পাই। তবে আমাদের মনে হচ্ছিল যে শালিমা বিল্ডার্সের যে উত্তরাধিকারী রয়েছেন সেই উত্তরাধিকারী হিসেবে মেঘলাই হচ্ছে আসল একজন উত্তরাধিকারী। তাকে যদি বসিয়ে রাখা না হয় এবং শালিমা গ্রুপের যদি তাকে প্রাধান্য দেওয়া না হয়, তাহলে তিনি অত্যন্ত জলকৌঠনে পড়বেন। বিশেষ করে অনেককে তো হারাবেনই, তার ব্যবসায়িক ক্ষেত্রে অনেকটা লস হয়ে যাবে। কিন্তু এখন আরেকটি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে মেঘলার জন্য। বর্তমান তিনি অনেকের জন্য যে চেষ্টা চালিয়েছিলেন ব্যবসায়িক কাজের ক্ষেত্রে, অনেকের সঙ্গে আবারও তার একটা নতুন ভালোবাসার পথ তৈরি হয়েছে। এই ভালোবাসার পথে তিনি কিন্তু আবারও মেঘলা এবং অনেকের মধ্যে যে একটা ভালোবাসা আবার জোড়া লাগতেছে, এই বিষয়টি কিন্তু নতুন যে মেয়েটি রয়েছে, মূলত বৃষ্টি রয়েছে অনেকের পরবর্তী স্ত্রী, সেই স্ত্রী কিন্তু এই বিষয়টিকে মেনে নিতে পারেনি, যার ফলে তিনি রাতুল এবং সাব্বিরের সঙ্গে একটি গোপন আতাত করেন। এই আতাতে কিন্তু তাদেরকে ধ্বংস করে দেয়। মূলত মেঘলা এবং অনেকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু নতুন পায়তারা শুরু হয় এবং এটার একটা নতুন জোট বেঁধে ওঠে। এই বিষয়টিও কিন্তু আমরা দেখতে পাবো আগামী পর্বে, মূলত আগামী 30 পর্বে। যেহেতু আগামী 30 পর্ব এখন পর্যন্ত প্রকাশ পায়নি, তবে এই নাটকগুলো দেখতে হলে আপনাদেরকে অবশ্যই কারো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে পরবর্তীতে যখন নাটকগুলো প্রকাশ পাবে তখন আপনারা প্রত্যেকটি নাটক দেখে আপনাদের মনে খোরাক জোগাতে পারবেন। আমরা এর মধ্যে আরো কয়েকটি নাটক সম্পর্কে অবগত হয়েছি, যাদের মধ্যে সবথেকে আলোচ্য যে বিষয়গুলো ছিল তাদের মধ্যে আমরা কঠিনতম পরিস্থিতি লক্ষ্য করেছিলাম, যেখানে বিভিন্ন দিক নির্দেশনা উঠে এসেছিল এবং কারো এবং যে রাতুল ছিল তারা যে হারে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় পৌঁছাতে পেরেছেন, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের মাঝে একটা উপঢৌকন উঠে এসেছে। আমরা এর মধ্যে রাতুলের সঙ্গে যে একটা আতাতের বিষয়গুলো ছিল সেই আতাতের বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তারা আমাদেরকে এই বিষয়গুলো আশ্বস্ত করেছেন এবং কিভাবে শালিমা বিল্ডার্স গ্রুপের চরিত্রটিকে আবারও ফিরিয়ে আনা যায় মেঘলার মধ্যে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তবে 30 পর্বে আমরা যতটুকু দেখতে পেরেছি সেই পর্ব হিসেবে আমাদের মনে হচ্ছে যে শালিমা গ্রুপের আসল যে মালিক তিনি হচ্ছে মেঘলা। কেননা মেঘলাকে যেভাবে প্রতিশোধ পরায়ণ করে তোলা হচ্ছে, এই প্রতিশোধ পরায়ণের ফলস্বরূপ পরবর্তী বিষয়গুলো আরো বিশেষ করে পরবর্তী যে বিষয়গুলো ছিল সেগুলো কঠিন ছিল না, সেগুলো সহজতর ছিল এবং কিভাবে এর সমাধান করে পরবর্তীতে অর্থনৈতিক উপঢৌকন তৈরি করা যায় এবং পর্দার পেছনে যে আড়ালের যে একটি মিথ্যা লুকিয়ে আছে সেই মিথ্যাটিকে কিভাবে ফিরিয়ে দিয়ে সত্যের দ্বার প্রান্তে পৌঁছানো যায়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আসল একটি মাপকাঠি তৈরি করা হয়। তবে আমরা অনেকের মতে নিজস্ব যে জনবল রয়েছে সেই জনবলের উপর নির্ভর করে সত্য এবং আইনি ভয় হিসাবে পর্দার পেছনে সত্যের বিষয়টি সামনে না আসাটাই বর্তমান সময়ের জন্য স্বাভাবিক একটি প্রক্রিয়া ছিল। তবে এই নাটকের চরিত্রে এই বিষয়টিকে উপঢৌকন দিয়ে তাকে এখান থেকে বের করে দেওয়া হয় এবং সব থেকে আলোচ্য যে বিষয়টি সেটা হচ্ছে নতুন প্রমাণ, বিশেষ করে ডিএনএ টেস্টের যে প্রমাণটি দেওয়া হয়েছে, এই প্রমাণের ফলস্বরূপ শেষ পর্যন্ত সকল সমস্যার সমাধানের নতুন মাপকাঠি তৈরি করা হয়েছে। ডিএনএ টেস্ট করার পরবর্তী সময় থেকে আমরা দেখতে পেরেছি যে তাদের মধ্যে যে একটা গোপন আতাত এবং চুক্তি ছিল, সেই আতাত চুক্তি অনেকটাই কমে গিয়েছে এবং তাদের মধ্যে একটি উপবাহিনীর জন্ম নেয়। আমরা এই গল্পের একটি বিশাল নতুন উপবাহিনী দেখতে পেয়েছিলাম, যেখানে কোটিপতি রাজকন্যা শালিমা বানিয়ে চেয়ারে বসেছিলেন এবং সেই নকল শালিমা হয়তো ক্ষমতার আসল স্বাদ পেয়ে গিয়ে রাতুলের উপর উল্টাপাল্টা নীল নকশা তৈরি করবে। মূলত রাতুলের উপর যে একটা উল্টাপাল্টা নীল নকশা তৈরি করেছেন, এটা কিন্তু রাতুল কোনোভাবেই মেনে নিতে পারেনি। বিশেষ করে নকল যে মেয়েটিকে বসিয়ে রাখা হয়েছে, মেয়েটির এই অসৎ আচরণ রাতুলের মনে খুবই আঘাত বেঁধেছে, তাই তিনি আবারও উল্টো পরিস্থিতি তৈরি করেন। বিশেষ করে উল্টো পরিস্থিতি বলতে গেলে যে বর্তমান মেয়েটিকে বসিয়ে রাখা হয়েছে সেই মেয়েটি পরবর্তীতে ব্ল্যাকমেল করা শুরু করে এবং এই ব্ল্যাকমেল করার পরবর্তী সময় তাদের মধ্যে একটা
জোর আকৃতির ঝগড়া যাদেরকে বলা হয়, আমার একটা খোঁচা লাগা শুরু হয় এবং তাদের মধ্যে এই খোঁচা লাগার পরবর্তী সময় পরবর্তী বিষয়গুলো ফাঁস হতে থাকে। এতে করে তাদের মধ্যে যে একটা গোপন চুক্তি ছিল সেই গোপন চুক্তিটি ভিন্নতা পায়। আমরা দেখতে পেরেছি যে নামধারী শালিমা গ্রুপের যে মেয়েটিকে বসিয়ে রাখা হয়েছে সেই মেয়েটি বিশেষ কয়েকটি দিক নির্দেশনা তুলে ধরেন এবং তিনি ধ্বংসের বিষয়গুলোকে খুবই জোরালোভাবে দেখতে থাকেন। তিনি বলেন যে কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে নিজেদেরকে উঠে নেওয়া যায় সেই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। তবে বর্তমান যে মারামারির একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি সেই মারামারির আসল চক্রান্ত হচ্ছে রাতুল। রাতুল চাইলে কিন্তু সকল কিছু সমাধান করতে পারে, কিন্তু তিনি এমন একজন মানুষ, তিনি কোনো দিনও সেগুলোর সমাধান করবে না, বরঞ্চ তিনি কিভাবে ধ্বংস করা যায় জাতিকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করবেন। আমরা এই বিষয়গুলো কিন্তু দেখতে পেরেছিলাম। তবে আমাদের মাঝে যে বিষয়গুলো সব থেকে আরো আলোচ্য বহুল ছিল সেগুলোর মধ্যে দেখতে পেরেছি যে স্বাক্ষর ছাড়া টাকা যেখানে নড়চড় করা সম্ভব নয় সেখানে কিভাবে রাতুলকে পাত্তা দিয়েছে মেয়েটি। মূলত কিভাবে সেই রাতুলকে পাত্তা দিবে মেয়েটি, যে মেয়েটিকে শালিমা বিল্ডার্সে বসিয়ে রাখা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে যখন গত 29 পর্বে তাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়, এর পরবর্তী শেষ পর্যায়ে আমরা দেখতে পারি যে তাদের মধ্যে যে একটা বন্ডিং ছিল সেই বন্ডিংটা ভেঙে যায়। এই বন্ডিংটি ভেঙে যাওয়ার পরবর্তীতে তারা অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং তাদের জীবনের যে ভাবধারাগুলো ছিল সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ভাবতে শুরু করেন। তবে আমরা এই বিষয়টিকে খুব একটা নেতিবাচক হিসেবে উড়িয়ে দেইনি, কেননা প্রত্যেকটি বিষয়গুলো যে আছে সেগুলো কিন্তু সমাধানভাবে নেওয়া হয় এবং আমরা পরবর্তী বিষয়গুলো এর মধ্যে এডিটিং এ নামানো হয়েছে। এগুলোকে কিভাবে প্রসেসিং এর মাধ্যমে সকল সেক্টরে উপস্থাপন করা যায় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গত 29 পর্ব অত্যন্ত শক্তিশালী ছিল এবং আগামী 30 পর্বের যে বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা জনসম্মুখে নিয়ে আসা হবে এবং দেখতে পারবেন। তবে এখন কথা হলো এই নাটকগুলো, মূলত এই এপিসোডগুলো কোথা থেকে দেখতে পারবেন। সর্বপ্রথম দেখতে চাইলে আপনাদেরকে অবশ্যই কারো ইউটিউব চ্যানেলটি, কারো হিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সেই ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখতে পারবেন। সেখানেই কিন্তু সর্বপ্রথম এই ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। তাই যাদের যাদের এই ভিডিওগুলো প্রয়োজন এবং যারা এই ভিডিওগুলোর দেখার জন্য ওদের আগ্রহে বসে আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা অবশ্যই কারো হিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে সেই চ্যানেল থেকে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আপনার মনের খোরাক জোগাতে পারেন। ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে কোনো ধরনের আপডেট মিস না হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।